সন্দেশখালী নয়, রাজ্য কিন্তু কালকে ধাক্কার মুখোমুখি হয়েছে ভূপতিনগর কাণ্ডের ক্ষেত্রেও। এনআইএ এর ওপরে রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এনআইএ এর কোনো আধিকারিককে গ্রেফতার করা যাবে না, এমনকি জিজ্ঞাসাবাদের জন্য 72 ঘন্টার একটা সময়সীমা দিয়ে তাদের নোটিশ দিতে হবে, ভিসি করা যেতে পারে এবং তার রেকর্ডিং রাখতে হবে। একাধিক নির্দেশ কিন্তু কলকাতা হাইকোর্ট দিয়েছে। যদিও এর আগেই কিন্তু ভূপতিনগর থানা আহত যিনি এনআইএ আধিকারিক তার মেডিকেল রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল আজকের মধ্যে। কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, গতকালের নির্দেশ আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের, কিন্তু তার আগে ভূপতিনগর থানা যে কথা বলেছিল যে এনআইএ এর যিনি আধিকারিক তার রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল, সেই রিপোর্ট কি এসে পৌঁছেছে? দেখো, ইতিমধ্যে আমরা যেটা এনআইএ সূত্র থেকে জানতে পাচ্ছি যে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছিল, মেডিকেল রিপোর্ট, যিনি আহত হয়েছিলেন এনআইএ এর আধিকারিক তার, সেই রিপোর্ট ইতিমধ্যে গতকাল রাত্রিবেলা পাঠানো হয়েছে পুলিশের কাছে, পাঠানো হয়েছে এনআইএ এর তরফ থেকে। এবং পুলিশের তরফ থেকে এই তদন্ত চালানোর জন্য প্রাথমিকভাবে যিনি আহত হয়েছেন তার মেডিকেল রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছিল এবং 11 তারিখের মধ্যে জমা দিতে বলা হয়েছিল, অর্থাৎ আজকের মধ্যে জমা দিতে বলা হয়েছিল। এবং সেই যেটা জানা যাচ্ছে যে এনআইএ সূত্র থেকে যিনি আহত হয়েছেন, আহত হওয়ার পরে তার যে মেডিকেল পরীক্ষা করা হয়েছে সেই মেডিকেলের যাবতীয় রিপোর্ট সেগুলো মেল মারফত তারা গতকাল রাত্রিবেলাই এনআইএ দপ্তর থেকে পাঠানো হয়েছে পুলিশের কাছে। এবং তদন্তের জন্য যে সহযোগিতা এনআইএর তরফ থেকে করণীয় সেটা তারা করবেন। এবং তুমি জানো যে এনআইএর যিনি আধিকারিক আহত হয়েছিলেন, অর্থাৎ ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় তদন্ত করতে গিয়ে সেখানে দুজনকে প্রথমে আটক করতে গিয়ে তাদেরকে যে হামলার সম্মুখীন হতে হয়, বিশেষ করে মনোব্রত বাড়ির সামনে যেখানে মূলত এই হামলাটি হয়েছিল, সেখানে আহত হয়েছিলেন একজন এনআইএর আধিকারিক এবং তিনি লিখিতভাবে অভিযোগ করেছিলেন, বিস্তারিতভাবে সেখানে দেওয়া হয়েছিল তথ্য। এবং সেই যে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ, সেই তদন্তেই কিন্তু চেয়ে পাঠানো হয়েছিল এই মেডিকেল রিপোর্ট, যে মেডিকেল রিপোর্ট ইতিমধ্যে এনআইএর তরফ থেকে পাঠানো হয়েছে। অন্যদিকে যে দুজনকে গ্রেপ্তার করেছিল এনআইএ তাদেরকে ফের গতকাল হেফাজতে তারা পেয়েছেন এবং হেফাজতে পাওয়ার পর আজকে কিছুক্ষণ আগে থেকেই দফায় দফায় তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করা হয়েছে। কিন্তু তাদের যে অসহযোগিতার যে বিষয়টি এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছিল যে তারা জিজ্ঞাসাবাদে অসহযোগিতা করছিলেন, সেই অসহযোগিতা কিন্তু এখনো পর্যন্ত তারা করছেন, এমনটাই এনআইএ সূত্রে জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ। একদিকে গতকাল আমরা দেখলাম যে একেবারে রাজ্যের জোড়া ধাক্কা, একদিকে সন্দেশখালীর যে গোটা তদন্ত ভার তা কিন্তু সিবিআই এর হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট, আর অন্যদিকে এনআইএ কিন্তু রক্ষা কবচ পেয়েছেন এবং এনআইএ আধিকারিকদের গ্রেফতার করা যাবে না, কলকাতা হাইকোর্টের নির্দেশ একেবারে স্পষ্ট। এনআইএর আধিকারিকের আক্রান্ত হওয়ার ঘটনায় বিচারপতি জয় সেনগুপ্ত তিনি কিন্তু রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে অভিযুক্তের যিনি স্ত্রী তার অভিযোগের প্রেক্ষিতে যে ধারা যোগ করা হয়েছে, প্রথমত তা সমস্তই জামিন অযোগ্য ধারা, শুধু তাই নয় গুরুতর আঘাতের ধারা যোগ করা হয়েছে। যদিও এনআইএ আধিকারিক যে অভিযোগ করেছেন তার প্রেক্ষিতে লঘু কম আঘাতের ধারা যোগ করা হয়েছে। কিভাবে তা সম্ভব? কোনো রকম প্রমাণ ছাড়াই প্রশ্ন তিনি তুলেছেন। পুলিশকে বিচারপতি প্রশ্ন করেন যেটা কি ধরনের তদন্ত, এফআইআর দায়ের কে করেছে। বিচারপতি এও বলেন অভিযোগকারিনী নিজে কিন্তু কোথাও গুরুতর আঘাতের কথা বলেননি, অথচ পুলিশ নিজেই তা যুক্ত করে দিয়েছে। ভূপতিনগরে শনিবার এনআইএর ওপর হামলার ঘটনার পর এখনো কেউ গ্রেফতার হয়নি। উল্টে যে এনআইএ আধিকারিক আক্রান্ত হয়েছেন, যে এনআইএ আক্রান্ত হয়েছে তাদের বিরুদ্ধেই একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। গতকাল সেই হামলার ঘটনাতেই এনআইএ অফিসারদের রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের করা পর্যবেক্ষণ, যেখানে এনআইএ কে রক্ষা কবচ দেওয়া হয়েছে এবং এনআইএ আধিকারিকদের গ্রেফতার করা যাবে না এমনটাই বলে দেওয়া হয়েছে। 72 ঘন্টার নোটিশে তাদেরকে জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করতে হবে এমনটাই নির্দেশ।